গ্রামার মক টেস্ট 11 গ্রামারের ওপরে এটা 11 নম্বর মক টেস্ট ক্লাস। SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি গ্রামার মক টেস্ট, যেখানে অলরেডি আমরা গ্রামারের উপরে 10টা মক টেস্ট করেছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য হবে। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনা যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো আজকের মক টেস্টে ফিরে আসছি। আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ আ কারেক্ট ইউজ অফ আ নমিনেটিভ অ্যাবসোলিউট। নমিনেটিভ অ্যাবসোলিউট কারেক্টলি কোন সেন্টেন্সে ইউজ করা হয়েছে? দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড, প্লেয়ার্স ওয়ার্মিং আপ। দ্য ম্যাচ স্টার্টিং, দ্য প্লেয়ার্স ওয়ার্মড আপ। দ্য ম্যাচ হ্যাভিং স্টার্টেড, দ্য প্লেয়ার্স টুক দ্য ফিল্ড। দ্য ম্যাচ স্টার্টেড, দ্য প্লেয়ার্স টেকিং পজিশনস। রাইট অ্যান্সার কোনটা হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য ম্যাচ হ্যাভিং স্টার্টেড, দ্য প্লেয়ার্স টুক দ্য ফিল্ড। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এক্ষেত্রেই প্রপার নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ মিসপ্লেসড মডিফায়ার। কারণ নমিনেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রে কি হয়? নমিনেটিভ অ্যাবসোলিউটের পরে প্রথম কথা কমা বসে, কমা রয়েছে, আর নমিনেটিভ অ্যাবসোলিউট সবসময় নাউন বা প্রোনাউনের সাথে নমিনেটিভ কেসে একটা পার্টিসিপল নেয়, প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং স্টার্টেড হয়ে গিয়েছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ মিসপ্লেসড মডিফায়ার। মিসপ্লেসড মডিফায়ার কোথায় রয়েছে? রানিং ডাউন দ্য স্ট্রিট, দ্য কার অলমোস্ট হিট মি, অলদো টায়ার্ড, দ্য সি কন্টিনিউড ওয়ার্কিং লেট, উইথ অল হিজ এফোর্ট হি কমপ্লিটেড দ্য টাস্ক, the dog, wagging its tail, greeted its owner. misplaced modifier বলেছে। দেখো, মডিফায়ার হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যেগুলো কিনা কোনো সেন্টেন্সে কোনো ডেসক্রিপশন প্রোভাইড করবে। দে মাস্ট বি ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি রিলেটেড টু দ্য ওয়ার্ড দে মডিফাই। যেই ওয়ার্ডটাকে মডিফাই করবে ক্লিয়ারলি এবং লজিক্যালি সেগুলোর সাথে রিলেটেড থাকবে। when placed incorrectly they create confusion or চেঞ্জ দ্য মিনিং অফ আ সেন্টেন্স, তাই তো? কিন্তু সেই ওয়ার্ডের থেকে যদি দূরে থাকে বা ইনকারেক্টলি ইউজ করা হয় সেন্টেন্সে, কনফিউশন তৈরি করে বা সেন্টেন্সের মিনিংয়েও চেঞ্জেস আসতে পারে, সেগুলোকে আমরা বলবো ফল্টি মডিফায়ার্স। যেমন ড্যাংলিং মডিফায়ার্স রয়েছে। ড্যাংলিং মডিফায়ার কী জিনিস? ড্যাংলিং মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা মডিফাই করে যে ওয়ার্ডটাকে, সেটা ক্লিয়ারলি ব্যক্ত থাকে না, তাই এটাকে ড্যাংলিং বলছে। কারণ যে সাবজেক্টটাকে এটা মডিফাই করছে সেই সাবজেক্টটা থাকে না, সেই সাবজেক্টটা উজ্জ্ব থাকে, তাই এটাকে ড্যাংলিং বলা হচ্ছে। যেমন রানিং ফর দ্য বাস, মাই বুক ফেল ইন দ্য মাড। বুক ওয়াজন্ট রানিং ফর দ্য বাস, কিন্তু তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা হয়ে যেত রানিং ফর দ্য বাস, আই ড্রপড মাই বুক ইন দ্য মাড। তাহলে এই যে আই সাবজেক্টটা ল্যাক হয়েছে, যেটাকে মডিফাই করা হচ্ছিল, ক্লিয়ার সাবজেক্টের অভাবে সেই মডিফায়ারটা এখানে হয়ে গেছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে ড্যাংলিং মডিফায়ারে সবসময় সাবজেক্ট থাকবে না, সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, ফলে একটা কনফিউশন তৈরি হবে। উইদাউট সাবজেক্ট মডিফায়ারকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলবো। কোন সাবজেক্টটাকে মডিফাই করবে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে না। আর মিসপ্লেসড মডিফায়ার বলতে সেন্টেন্সে সেই মডিফায়ারটা ঠিকঠাক প্লেসটাতে বসবে না, অনেক দূরে বসবে সেই প্লেসটার থেকে, যেই প্লেসটাতে সে তার মডিফাই করার কাজে সেই ওয়ার্ডটাকে রাখতে পারে। মানে যে ওয়ার্ডটাকে সে মডিফাই করবে সেই ওয়ার্ডের থেকে অনেকটা দূরে থাকবে, তাই তাকে বলা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। যেমন শি অলমোস্ট ড্রোভ হার কিডস টু স্কুল এভরি ডে।
দেখো অলমোস্ট ড্রোভ, কিন্তু এটা হয়ে যেত অলমোস্ট এভরি ডে, তাই তো? তাহলে এই জায়গায় মিসপ্লেসড হয়েছে। শি ড্রোভ হার কিডস টু স্কুল অলমোস্ট এভরিডে কথাটা হতো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ড্রোভ হয়ে গেছে, মানে শি ডিডেন্ট ড্রাইভ দেম অ্যাট অল, এরকম টাইপের মিনিং চলে আসছে, তাই এটাকে মিসপ্লেসড মডিফায়ার বলা হচ্ছে। কমন মিসপ্লেসড মডিফায়ারে আমরা অনলি, অলমোস্ট, জাস্ট এগুলো দেখতে পাই, এগুলো অন্য জায়গায় বসে যায়, ফলে মিসপ্লেসড মডিফায়ার হিসেবে এগুলো আমরা উল্লেখ করতে পারি। প্রিপোজিশনাল ফ্রেজগুলোও হতে পারে ইন দ্য বক্স, অ্যাট দ্য জু, বা পার্টিসিপল ফ্রেজেসগুলো ড্যান্সিং ওয়াইল্ডলি, রানিং ফাস্ট, এই সমস্ত টাইপের মডিফায়ারগুলো সাধারণত মিসপ্লেসড হয়। এছাড়া রয়েছে স্কুইন্টিং মডিফায়ার। স্কুইন্টিং মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা প্লেসড বিটুইন টু ওয়ার্ডস মেকিং ইট আনক্লিয়ার হুইচ ওয়ান ইট মডিফাইজ। দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজের মধ্যবর্তী জায়গায় এই মডিফায়ারগুলো বসে যায়, ফলে কনফিউশন তৈরি করে যে এটা কোনটাকে মডিফাই করছে, একটা অ্যাম্বিগুয়াস মিনিং প্রদান করে, ভগ মিনিং প্রদান করে। যেমন পিপল হু রান অফেন গেট ইনজিওর্ড। দেখো এক্ষেত্রে এই অফেন মডিফায়ারটা রানকে নাকি গেট ইনজিওর্ডকে, কোনটাকে মডিফাই করছে সেটা বুঝতে পারা যাচ্ছে না। পিপল হু অফেন রান গেট ইনজিওর্ড, পিপল হু রান গেট ইনজিওর্ড অফেন, দু রকমই হতে পারে। তাহলে এমন একটা জায়গায় বসেছে যেখান থেকে একটা অ্যাম্বিগুয়াস মিনিং প্রদান করছে, দুটোর কোনটাকে মডিফাই করছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আনক্লিয়ার, সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে স্কুইন্টিং মডিফায়ার। তাহলে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে মডিফায়ার হ্যাজ নো ক্লিয়ার সাবজেক্ট, মিসপ্লেসড হচ্ছে টু ফার ফ্রম দ্য ওয়ার্ড ইট মডিফাইজ, স্কুইন্টিং হচ্ছে মডিফায়ার প্লেসড বিটুইন টু আইডিয়াস। ড্যাংলিংয়ের ক্ষেত্রে অফেন অ্যাট সেন্টেন্স স্টার্টে আমরা দেখতে পাই, প্রায়, এমন নয় যে অন্য কোথাও বসে না, কিন্তু প্রায় সেন্টেন্সের স্টার্টে আমরা এটাকে দেখতে পাই, এর সিগন্যালই তাই। আর এটাকে ফিক্স করতে গেলে আমাদেরকে সাবজেক্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে। মিসপ্লেসডের ক্ষেত্রে তার প্লেসটা চেঞ্জ করতে হবে, যেটাকে সে মডিফাই করছে তার কাছে আনতে হবে। লিডস টু ফানি অর ইনকারেক্ট মিনিং, অবশ্যই অন্য জায়গায় বসিয়ে দিলে তার সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে, ফানি হতে পারে সেটা। আর স্কুইন্টিংয়ের ক্ষেত্রে ক্রিয়েটস অ্যাম্বিগুইটি, একদম অ্যাম্বিগুয়াস ভগ মিনিং প্রদান করবে, কোনটাকে সে মডিফাই করছে ক্লিয়ার নয়, দুটো আইডিয়ার মাঝখানে গিয়ে বসে যাচ্ছে, ফলে আমাদেরকে রিপোজিশন করতে হবে এটার, টু ক্ল্যারিফাই দ্য আইডিয়া। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে দেখো রাইট অ্যান্সার উইল বি রানিং ডাউন দ্য স্ট্রিট, কমা দ্য কার অলমোস্ট হিট মি, কারণ মিসপ্লেসড মডিফায়ার হয়েছে। কোনটা? রানিং ডাউন দ্য স্ট্রিট, ইনকারেক্টলি মডিফাই করছে কারকে, ইট শুড রেফার টু দ্য পারসন, তাই তো? হওয়া উচিত কি ছিল? রানিং ডাউন দ্য স্ট্রিট আই ওয়াজ অলমোস্ট হিট বাই আ কার, সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মিসপ্লেসড মডিফায়ার হয়েছে। আর অন্য দিক থেকে বলতে গেলে এটা ড্যাংলিং মডিফায়ারও, কারণ সাবজেক্ট ল্যাক করেছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন করেছে কোন সেন্টেন্স? নাইদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট, দ্য জুরি ওয়াজ divided in their opinion, each of the options has pros and cons, mathematics is her favorite subject. Right answer হয়ে যাবে অপশন বি, the jury was divided in their opinion. কেন? কারণ এক্ষেত্রে জুরি কালেকটিভ নাউন, কিন্তু যখন এটা ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাক্ট করবে, এক্ষেত্রে দেখো বলা হয়েছে ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাহলে ইফ ইটস অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়ালস ইউজ প্লুরাল, তাহলে এক্ষেত্রে ওয়াজ দেওয়া হয়েছে, ভুল হয়ে গেছে। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাক্টের কথা বলা হয়েছে যদিও কালেকটিভ নাউন, তাই এক্ষেত্রে হওয়া উচিত ছিল দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, সো অপশন বি হয়ে যাবে ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেক্সট, হুইচ সেন্টেন্স হ্যাজ অ্যান এরার ইন দ্য টেন্স ইউসেজ। টেন্সে ভুল রয়েছে কোথায়? হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, she was studying when I called her, by the time we will reach the movie will start, I have been waiting for 2 hours. Right answer will be by the time we will reach the movie will start, কারণ in the time clause যে ক্ষেত্রে by the time দিয়ে শুরু হবে বা when দিয়ে বা when after before এই সব দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে, নট ফিউচার।
টাইম ক্লজগুলো বাই দ্য টাইম, হোয়েন, আফটার, বিফোর এইসব দিয়ে শুরু হলে কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে, ফিউচার হবে না। হওয়া উচিত ছিল বাই দ্য টাইম উই রিচ দ্য মুভি উইল স্টার্ট। তাহলে এক্ষেত্রে রয়ে যাচ্ছে এরার, টেন্সে এরার, অপশন সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেইনস আ স্কুইন্টিং মডিফায়ার, যেটা অ্যাম্বিগুয়াস প্লেসমেন্ট হয়। পিপল হু লাভ রেয়ারলি আর হার্ড টু বি অ্যারাউন্ড, দ্য বয় রেড দ্য বুক lying on the couch, she only eats fruit and vegetables on weekends, to improve his health John exercises regularly. Right answer will be option A. Rarely can refer to either love or are hard to be around. দুটোর কোনটাকে মডিফাই করছে পরিষ্কার হচ্ছে না, অ্যাম্বিগুইটি প্রদান করছে স্কুইন্টিং মডিফায়ার। পিপল হু রেয়ারলি লাভ আর হার্ড টু বি অ্যারাউন্ড, ক্লিয়ার আইডিয়া এটা ছিল, কিন্তু রেয়ারলিটা এমন একটা জায়গায় বসেছে যে একটা অ্যাম্বিগুয়াস মানে প্রদান করে দিচ্ছে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড দ্য ড্যাংলিং মডিফায়ার। রিডিং দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি দ্য টাস্ক সিমড ইজিয়ার। রিডিং দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি শি ফাউন্ড the task easier. The task seemed easier. Reading the instructions carefully, she found the task easier after reading the instructions carefully. The task reading the instructions seemed easier. Dangling modifier কোথায় ইউজ হয়েছে? Dangling modifier ইউজ হয়েছে রিডিং দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এক্ষেত্রে এই মডিফায়ার ইজ লজিক্যালি কানেক্টেড টু দ্য সাবজেক্ট শি, তাই তো? The original sentence had a dangling modifier. Option C will be the right answer. তাই এই অরিজিনাল সেন্টেন্সের মডিফায়ার হিসেবে এক্ষেত্রে ক্লিয়ার করে দেখানো হয়েছে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? অনলি শি অ্যাপোলোজাইজড ফর দ্য মিস্টেক। শি অ্যাপোলোজাইজড অ্যান্ড নো ওয়ান else did. She apologized for only the mistake. She apologized only for the mistake, not for her tone. She only apologized but didn't accept blame. তাহলে এই সেন্টেন্সের মানে কোনটা বা সঠিক মানে কোনটা? এই সেন্টেন্সের প্রকৃত মানে হবে অপশন এ, she apologized and no one else did, তাই তো? only placed before the subject she, সেটা লিমিট করে দিচ্ছে দ্য অ্যাকশন টু হার অ্যালোন। অতএব অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ আ মিসপ্লেসড অলমোস্ট। অলমোস্ট কোথায় ভুলভাবে প্লেস হয়েছে? হি অলমোস্ট ব্রোক হিজ লেগ ডিউরিং দ্য হাইক। অলমোস্ট হি ব্রোক হিজ লেগ ডিউরিং দ্য হাইক। অলমোস্ট এভরিওয়ান কেম টু দ্য রিইউনিয়ন। আই অলমোস্ট মিসড দ্য লাস্ট বাস। অলমোস্ট ভুল ইউজ হয়েছে অপশন বিতে, কারণ দেখো এক্ষেত্রে অলমোস্ট শুড বি প্লেসড বিফোর দ্য ভার্ব হতো, নট বিফোর দ্য সাবজেক্ট। তাহলে কারেক্টলি হতো হি অলমোস্ট ব্রোক, তাই তো? অলমোস্ট হি ব্রোক হিজ লেগ ডিউরিং দ্য হাইক, ইটস ইনকারেক্ট, মিসপ্লেসড। হি অলমোস্ট ব্রোক হিজ লেগ হতো, অপশন বি। নেক্সট, হুইচ সেন্টেন্স শোজ আ কারেক্ট ইউজ অফ even if in a hypothetical future condition? even if এর ব্যবহার দেওয়া হয়েছে। even if she passed she was unhappy. I would leave even if she arrives on time. even if snows tomorrow the match will be played. even if she had worked harder she would pass. even if বলেছিলাম, দেখো even if introduces strong condition, কন্ডিশন খুব স্ট্রং থাকবে, মানে ইট মিন সামথিং উইল হ্যাপেন রিগার্ডলেস অফ এ সার্টেন সিচুয়েশন। কোনো কিছু ঘটে গেলেও এটা হবেই, এটার কোনো পরিবর্তন হবে না, মানে দ্য আউটকাম ওন্ট চেঞ্জ। এই ক্ষেত্রে আমরা ইভেন ইফ ইউজ করব। স্ট্রং কন্ডিশন, ইভেন ইফের পরে প্রেজেন্ট বা পাস্ট ক্লজ থাকবে, মানে যেটা মেইন ক্লজ থাকবে। যেমন ইভেন ইফ ইট রেইনস উই উইল গো হাইকিং। তাহলে দেখো যে আউটকামটা হচ্ছে উই উইল গো হাইকিং, উই উইল গো হাইকিং, এটা কিন্তু চেঞ্জ, এটা চেঞ্জ হবে না, স্ট্রং কন্ডিশন বোঝাবে। সেক্ষেত্রে আমরা ইভেন ইফ ইউজ করব। আর অ্যাজ ইফ কোথায় ইউজ করব? যেক্ষেত্রে অ্যাজ দো আমরা ইউজ করব, যেমন আনরিয়েল, ইমাজিন বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে। এক্ষেত্রে একটা কম্প্যারিজন হবে বা একটা ফলস অ্যাপিয়ারেন্স হবে। ক্লজ থাকবে, অ্যাজ ইফ থাকবে, তারপরে আবারও সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এবং এটা
হাইপোথেটিক্যাল ইমাজিনারি যেটা রিয়েল নয় সেই ধরনের সিচুয়েশন বোঝাবে। পসিবলের ক্ষেত্রে প্রেজেন্ট আর পাস্ট সিম্পল, আর হাইপোথেটিক্যাল আনরিয়েলের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল হবে। যেমন দেখো, শি টক্স অ্যাজ ইফ শি নোজ এভরিথিং, শি লুকস অ্যাজ ইফ শি হ্যাজ সিন আ ঘোস্ট, দে অ্যাক্টেড অ্যাজ ইফ দে ওয়্যার রিচ। তাহলে প্রত্যেকটাই আনরিয়েল, ইমাজিনড এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন। যেক্ষেত্রে পসিবিলিটি থাকবে, রিয়েলিটি কিছুটা বোঝাবে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট আর পাস্ট সিম্পল ইউজ করব। আর যেক্ষেত্রে একদমই আনরিয়েল, হাইপোথেটিক্যাল, সেক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল বা পাস্ট পারফেক্ট ইউজ করব। তাহলে ইভেন ইফ হচ্ছে একটা কন্ডিশনাল, অ্যাজ ইফ হচ্ছে একটা কম্প্যারেটিভ। আর মিনিংয়ের দিক থেকে ইভেন ইফ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স এটা হবেই, আর অ্যাজ ইফ হলে ফলস ইমাজিনারি কন্ডিশন রিপ্রেজেন্ট করে। যেমন ইভেন ইফ আই অ্যাম লেট আই উইল কাম, আর এটা হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার দ্য বস, একদম ইমাজিনারি কন্ডিশন। আর এটা হচ্ছে কন্ডিশনাল, আর ডেফিনিট আউটকাম উইল বি দেয়ার। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইভেন ইফ ইট স্নোজ টুমরো দ্য ম্যাচ উইল বি প্লেড। তাই তো, একদম যে আউটকাম সেটা ওন্ট চেঞ্জ, অপশন সি, কারণ হাইপোথেটিক্যাল ফিউচার কন্ডিশনও বলেছে। নেক্সট, হুইচ ইজ দ্য বেস্ট অপশন to complete the sentence meaningfully? Dash the boss disagrees, I will still present my proposal, as if, even though, even if, as though. Right answer will be even if, তাই তো, I will still present my proposal strong condition এর ক্ষেত্রে একদম হবেই বোঝাচ্ছে, তাহলে even if হয়ে যাবে এক্ষেত্রে। as if আর as though একই ইউজ হবে, আর even though এটাও স্ট্রং কন্ডিশন বোঝায় একটা নেগেটিভ সেন্সের দিক থেকে। Next, which sentence correctly uses even if? Even if I had money, I would have bought the car. I will go to the event. Even if I don't feel well, even if it rained, the picnic was cancelled. Even if I win, I had celebrated last night. Right answer will be I will go to the event even if I don't feel well. তাই তো, অপশন বি হয়ে যাবে right answer. Strong condition. The outcome won't change. Next, which sentence contains a squinting modifier? People who work often succeed. People often who worked succeed. People who often work succeed. People succeed who often work. দেখো, right answer হয়ে যাবে people who worked often succeed. Option A. Often work এবং succeed এর মাঝখানে বসে গিয়েছিল, একটা ambiguous meaning প্রদান করেছিল। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট মডিফায়ার ইউসেজ। সি ওনলি গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট হিজ প্রজেক্ট, ওনলি শি গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট হিজ প্রজেক্ট, শি গেভ ওনলি হিম অ্যাডভাইস অ্যাবাউট হিজ প্রজেক্ট, শি গেভ হিম ওনলি অ্যাডভাইস অ্যাবাউট হিজ প্রজেক্ট। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওনলি শি গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট হিজ প্রজেক্ট। কারেক্ট মডিফায়ার ইউজ করেছে, অপশন বি। only কি করে, restrict বা limits the word it modifies. It should be placed directly before the word or phrase it's intended to limit. যে ওয়ার্ডটাকে মডিফাই করবে তার একদম ডিরেক্ট সামনে বসবে, আর এটা যদি অন্য জায়গায় বসানো হয় মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন only John passed the exam মানে nobody but John passed. John only passed the exam মানে he passed but didn't top. John passed only the exam, he didn't pass any other subject. এটা হচ্ছে only প্রয়োগের সমস্ত নিয়ম। only যে ক্ষেত্রে যেভাবে বসছে সেক্ষেত্রে মানে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। তাহলে কারেক্ট মডিফায়ার হিসেবে এক্ষেত্রে হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য মিসপ্লেসড মডিফায়ার। হি নিয়ারলি র্যান ফর 10 kilometers every morning. He ran nearly for 10 kilometers every morning. He ran for nearly 10 kilometers every morning. He nearly ran every morning for 10 kilometers. He ran for 10 kilometers every morning nearly. Misplaced modifier. Option B will be the right answer. He ran for nearly 10 kilometers every morning. Misplaced বলেছে, কারণ সঠিক হতো he ran for nearly 10 kilometers, কারণ nearly 10 কিলোমিটার্সকে মডিফাই করবে, নিয়ারলি র্যানকে মডিফাই করবে না। নেক্সট, হুইচ সেন্টেন্স হ্যাজ আ ড্যাংলিং মডিফায়ার? রানিং টু দ্য স্টেশন, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, আফটার লাঞ্চ উই টুক এ ন্যাপ, দ্য বেবি স্মাইল্ড হোয়াইল চিউইং দ্য টয়,
উইথ দ্য উইন্ড ব্লোয়িং দ্য বোট সেইলড ফাস্ট। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ল্যাক অফ সাবজেক্ট হয়েছে, তাই তো। রানিং টু দ্য স্টেশন, দ্য ট্রেন, মানে ট্রেন ওয়াজ নট রানিং কিন্তু আই ওয়াজ রানিং। সো অপশন এ হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের উদাহরণ। তো আজকের গ্রামার মক টেস্ট এখানেই শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।